Okay, hello everybody. Hopefully you can listen to me. Can you please let me know whether you can listen to me or not? Just write yes if you can sound or if you can listen to the sound clearly. Sound যদি clear হয় chat box এ সবাই yes লিখবেন. Okay, there is an option called chat box or meeting chat maybe. আপনারা 3 ডটে প্রেস করলেই দেখতে পারবেন। সো এই অপশনটাতে আপনারা লিখতে পারবেন যে কোনো কিছু, আপনাদের যদি কোনো কনফিউশন হয় সেটাও লিখতে পারবেন, কোনো কোয়েশ্চেন তৈরি হয় ওইটাও লিখতে পারবেন। আর তার পাশাপাশি আমি তো এই সলভ ক্লাসের একদম শেষের পোর্শনে আপনাদের কাছ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন নিব। আর আমি আপনাদেরকে যেই মুহূর্তে বলবো যে আপনারা এটা লিখেন বা ওইটা লিখেন, অবশ্যই আপনারা সবাই চ্যাট বক্সে লিখবেন। যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ফেসবুকে লিখে ফেলা। ইফ ইউ ক্যান ইফ ইউ নিড টু আস্ক মি এনিথিং, আপনারা ওইটা ফেসবুকের কমেন্ট সেকশনে লিখবেন, অথবা আমি যখন কোনো অ্যাক্টিভিটি দেব ওইটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সো উইদাউট ফার্দার ডিলে আমরা স্টার্ট করি। আসলে আজকের যে পার্টটা এটা কিন্তু মেইনলি ওই আমরা একটা ওয়ার্কবুক, যেটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস যখন আমরা পড়ি, বিশেষ করে রাইটিং টাস্ক ওয়ানের জন্য সেন্টেন্স টেনশন এন্ড ইভেন কানেক্টরস, সো ওইগুলোর যখন ইউজ আমরা শিখি তার পরবর্তীতে আসলে এই ওয়ার্কবুকটা আমাদের দেয়া হয় এবং এটার সলভটা আমাদের আসলে প্রয়োজন হয়। সো আমি শুরুতেই ওই একদম শেষ দিক থেকে অ্যাক্টিভিটিটা স্টার্ট করলে আমার জন্য লেসনটা আরো বেশি পুঙ্খানু। একটা ক্লাসে আমরা কিন্তু শিখেছি কিভাবে একটা সেন্টেন্সকে 4টা ওয়েতে লিখতে হয়। একটা সেন্টেন্সকে 4টা ওয়েতে লেখার ওয়েটা বা আমরা অ্যাপ্রোচটা শিখেছি। যেমন আপনারা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আমি এক্সারসাইজ 3 থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, তো এখানে একটা সেন্টেন্স লিখে আছে, দেখেন, দেয়ার ওয়াজ এ কুইক রিডাকশন 245 ইন দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা। তাহলে এটা আমার হচ্ছে দেয়ার ওয়াজ এর দেয়ারের স্ট্রাকচার। আর কুইক রিডাকশন টু এত, এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। আর ইন দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট টু কানাডা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এটার প্যাটার্নটা কি? এটার প্যাটার্নটা হচ্ছে দেয়ার ওয়াজ প্লাস নাউন ফ্রেজ প্লাস হচ্ছে সাবজেক্ট। এটারে কিন্তু আমরা চেঞ্জ করে আরেকটা স্ট্রাকচার এইভাবে লিখতে পারি। সেই স্ট্রাকচারটা এমন হইতে পারে, আমি শুরুতেই লিখব, আমি শুরুতেই সাবজেক্টটা দিব। সাবজেক্ট হবে কি? দা অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা। তারপরে আমি একটা ভার্ব লিখবো, সো। তারপরে আমি এইভাবে দিতে পারি, সো এর পরে একটা নাউন ফ্রেজ হবে, সো এ কুইক রিডাকশন টু 45। তাহলে আমার এটা আরেকটা সেন্টেন্স হইতে পারে। অর্থাৎ উপরের যে সেন্টেন্সটা আপনারা শুধু ম্যাচিং করবেন যে আপনাদের হচ্ছে কিনা। তাহলে উপরের যে সেন্টেন্সটা এটার একদম প্যারালাল সেন্টেন্স এটা হইতে পারে, বা সেম মিনিং শুধু স্ট্রাকচার ডিফারেন্ট। তাহলে এখানে স্ট্রাকচারটা কি? এখানে স্ট্রাকচার হচ্ছে শুরুতে দেয়ার দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা, এটা হচ্ছে আমার মানে এই এই বাক্যের সাবজেক্ট। সাবজেক্টের পরে আমি একটা কমন ভার্ব নিলাম, এটা হচ্ছে সো। সো এর পরে আমি একটা নাউন ফ্রেজ নিলাম, সো এর পরে নাউন ফ্রেজটা হচ্ছে আ কুইক রিডাকশন। সো এইভাবে কিন্তু আমরা চাইলে লিখতে পারি। আবার এটার বিকল্প
আরেকটা প্যাটার্ন, আমরা বিকল্প আরেকটা প্যাটার্নে লিখতে পারি। এবার চলেন আমরা ওই প্যাটার্নটাতে লিখি। ওই প্যাটার্নটা কি? শুরুতে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কি আমার এখানে? সাবজেক্ট হচ্ছে আহ, আমার এখানে সাবজেক্ট হবে কি, দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা। দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা, অথবা দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট, দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট। ধরেন আমি উপরে লিখলাম কি, উপরে আমি লিখে আসছি যে এটা কি হয়েছে, এটা কুইক রিডাকশন মানে কমছে, তাই তো? তাহলে এটার আমি বারবেট বারবেট প্যাটার্নে লিখতে পারি। ভার্বেট বারবেট প্যাটার্ন, বারবেট বারবেট প্যাটার্নে লিখলে আসলে কিভাবে লিখা যায়, এখানে আমার যে রিডিউসটা আছে সেই রিডিউসটারে ভার্ব বানায় ফেলতে হবে, সরি রিডাকশনটারে ভার্ব বানায় ফেলতে হবে। তাহলে সেটা আমার হইতে পারে রিডিউসড। তাহলে সেন্টেন্সটা হবে দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট রিডিউসড। কিভাবে? তারপরে ভার্বের পরে কি দিতে হবে? অ্যাডভার্ব। রিডিউসড কিভাবে কমছে? কুইকলি। অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট রিডিউসড কুইকলি টু, সেটা কুইকলি কমে কততে গেছে? 45 ইন কানাডা। তাহলে এখানেও দেখেন স্ট্রাকচার নাম্বার 3 তে এটা হচ্ছে আমার সাবজেক্ট। দিস ইজ সাবজেক্ট, দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট। রিডিউস হচ্ছে ভার্ব, আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কিন্তু আমার একটা স্ট্রাকচার, যেটা আপনারা শিখেছেন যে সাবজেক্ট, ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব। হোপফুলি এটা বুঝতে পারলাম আমরা। আচ্ছা, এই সেন্টেন্সটারে আমি থার্ড প্যাটার্ন দিয়ে লিখতে পারি, আরেকটা প্যাটার্ন। সেই ক্ষেত্রে আমাকে এভাবে লিখতে হবে, বা মানে ফাইনাল ওয়ান, 4 নম্বর স্ট্রাকচার যেটা, সেটা আমি এভাবে লিখতে পারি। এ কুইক রিডাকশন, এ কুইক রিডাকশন টু 45 অবজার্ভড ইন দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট ইন কানাডা। তাহলে এটাতে হচ্ছে কি, এটাতে হচ্ছে শুরুতে নাউন। আমি তাহলে স্ট্রাকচারটা আবারও, যেহেতু আমরা স্টার্ট করলাম, স্ট্রাকচারটা আবারও সবার জন্য একটু রিভিউ করছি, সো দ্যাট উই ক্যান গেট দ্য ক্লিয়ারিফিকেশন, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি। ওকে, দেখেন শুরুতে তাহলে আমার প্রথম স্ট্রাকচারটা কি ছিল? দেয়ার ওয়াজ, এটা এজ ইট ইজ। তারপরে এ কুইক রিডাকশন টু 45, এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। তাহলে শুরুতে স্ট্রাকচার হচ্ছে দেয়ার ওয়াজ, তারপরে নাউন ফ্রেজ, তারপরে ইন দ্য অ্যামাউন্ট অফ ডট 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 দিয়ে এটা যা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। এটা হলো আমার স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার নাম্বার 2, দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট টু কানাডা, এটা হলো টোটালটা সাবজেক্ট। তারপরে সো, সো হচ্ছে একটা কমন ভার্ব। এই সো এর পরিবর্তে আমি আর অনেকগুলো ভার্ব লিখতে পারি। কি কি ভার্ব লিখতে পারি? সো এর পরিবর্তে আমি লিখতে পারি উইটনেসড, আমি লিখতে পারি এক্সপেরিয়েন্সড, আমি লিখতে পারি রেজিস্টার্ড, আমি লিখতে পারি হ্যাড, HAD হ্যাড। সো উইটনেসড, এক্সপেরিয়েন্সড, রেজিস্টার্ড, এইগুলো আমি চাইলে লিখতে পারি। তো এখানে আমি সোটা লিখলাম, হ্যাঁ। আর তারপরে দেখেন এ কুইক রিডাকশন টু এতো, এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ, NP, নাউন ফ্রেজ। সো এটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 3-তে দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট টু কানাডা, হুইট এক্সপোর্ট টু সামথিং, এটা হচ্ছে আমার আবার সাবজেক্ট। রিডিউসটা হচ্ছে ভার্ব, আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। সো এইভাবে আমি চাইলে লিখতে পারি। আর ফাইনাল ওয়ানে এ কুইক রিডাকশন টু এতো, এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সাথে আপনি রেজাল্টটা অ্যাড করে দিবেন। সো নাউন ফ্রেজ প্লাস রেজাল্ট। তারপরে অবজার্ভড, এটা একদম কমন ফিক্সড ভার্ব, যা আছে তাই, অবজার্ভড। এ কুইক রিডাকশন টু 45 অবজার্ভড ইন দ্য অ্যামাউন্ট অফ হুইট এক্সপোর্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সো এটা হলো কি আমার সেন্টেন্স, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। সবাই এটার একটা কুইক স্ক্রিনশট দিয়ে দেন, সবাই সবাই একটা কুইক স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি ওই মেবি লেখা ছিল এরকম, এ মাইল্ড ফ্লাকচুয়েশন এট 3 অবজার্ভড ইন দ্য ফিগার ফর আর্থ থেফট ইন ঢাকা। তাহলে এটা আমার হচ্ছে ওই যে শুরুতে দেয়া আছে মাইল্ড ফ্লাকচুয়েশন এট 3, তারপরে হচ্ছে অবজার্ভ হচ্ছে, তাহলে শুরুতে আছে নাউন ফ্রেজ,
তাহলে এটার আমি শুরুতে যদি সেকেন্ড প্যাটার্নে লিখি, তাহলে আমি এই প্যাটার্নে লিখতে পারি, যেমন এটা দেয়ার দিয়ে লিখলে এভাবে হবে, দেয়ার, দেয়ারের প্যাটার্ন দিয়ে লিখলে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ, তারপরে এ মাইল্ড ফ্লাকচুয়েশন এট 3, দেয়ার ওয়াজ এ মাইল্ড ফ্লাকচুয়েশন এট 3, তারপরে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা কি, ইন দ্য ফিগার ফর কার থেফট ইন ঢাকা। তাহলে এটা আমার একটা সেন্টেন্স, hopefully it's clear. There was a mild fluctuation at 3 in the figure for car theft in ঢাকা। ওকে, নেক্সট ওয়ান দেখেন, নেক্সট ওয়ান আমরা তাহলে ওই যে নাউন ফ্রেজ অবজার্ভ লিখলাম, তারপরে দেয়ার ওয়াজ লিখলাম। এবার তাহলে আমরা সবাই এটারে ভার্ব অ্যাডভার্ব দিয়ে লিখতে পারি। তাহলে ভার্ব অ্যাডভার্ব দিয়ে লিখলে আমাকে শুরুতে লিখতে হবে সাবজেক্টটা, দ্য ফিগার ফর কার থেফট ইন ঢাকা, আমি ঢাকাটা পরে নিয়ে যাই, দ্য ফিগার ফর কার থেফট। আচ্ছা, এখানে দেখেন মাইল্ড ফ্লাকচুয়েশন, মাইল্ড ফ্লাকচুয়েশন, তাহলে ফ্লাকচুয়েশনকে ভার্ব বানাইতে হবে। তাহলে ফ্লাকচুয়েশনের ভার্ব হচ্ছে ফ্লাকচুয়েটেড, আর মাইল্ড যেহেতু এজেক্টিভ, এজেক্টিভ আমি অ্যাডভার্ব বানাবো, ফ্লাকচুয়েটেড মাইল্ডলি, দ্য ফিগার ফর কার থেফট ফ্লাকচুয়েটেড মাইল্ডলি এট কততে, 3-তে। এখানে 3 মানে এটা ডেটাকে বোঝাচ্ছে, 3 ইন 2000 ইন ঢাকা, সরি ইন ঢাকা। সো এটা আমার ওই সেন্টেন্স প্যাটার্ন হইতে পারে। সো দিস ইজ স্ট্রাকচারটা কি, শুরুতেই সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হলো অ্যাডভার্ব, এভাবে আমি এটারে লিখতে পারি। আবার এটারে আমি যদি নেক্সট প্যাটার্নে লিখি, নেক্সট প্যাটার্নটা হবে আই শুড সে, আমরা নাউন ফ্রেজ লিখলাম, তারপরে হচ্ছে দেয়ার দিয়ে লিখলাম, ভার্ব অ্যাডভার্ব লিখলাম। তাহলে ওই যে সো এর স্ট্রাকচারটা বাকি আছে, তাহলে সো এর স্ট্রাকচারটা অনেকটা আগের মতো। আমি তাহলে শুরুতে লিখে ফেলি দ্য ফিগার ফর কার থেফট, দ্য ফিগার ফর কার থেফট এক্সপেরিয়েন্সড, the figure for car theft experienced a mild a mild fluctuation at 3. The figure for car theft experienced a mild fluctuation at 3. তাহলে এটাও কিন্তু আমার মানে সেম ইনফরমেশন থেকে, আমাদের ইনফরমেশন কিন্তু সেম, সেন্টেন্স 1 2 3 4 ইনফরমেশন সেম, বাট আমরা ডিফারেন্ট ওয়েতে লিখতেছি, এটা আসলে আমাদের প্রয়োজন। সো এটা আমি লিখলাম, অবশ্যই সবাই কুইকলি স্ক্রিনশট দিয়ে দিবেন, এবং স্ক্রিনশট হয়ে গেলে ডান লিখবেন, স্ক্রিনশট হয়ে গেলে সবাই ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস মুভ অন, পরের পার্টে যাই। নেক্সট যে সেন্টেন্সটা আছে, নেক্সট সেন্টেন্স হচ্ছে আমার অ্যাক্টিভিটি নাম্বার 3-তে। ওকে, the number of travelers this declined slowly to 20% in 2010, এটা আমার সেন্টেন্স। তাহলে এটার শুরুতে দেয়ার দিয়ে লিখি, তাহলে আমি লিখবো কি, দেয়ার, দেয়ার ওয়াজ, তারপরে কি বসবে, নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আপনি লিখবেন যে ওই যে ডিক্লাইন্ড স্লোলি, এটারে নাউন ফ্রেজ বানাইতে হবে। তাহলে কি হবে, এ স্লো ডিক্লাইন, দেয়ার ওয়াজ এ স্লো ডিক্লাইন টু 20%, দেয়ার ওয়াজ এ স্লো ডিক্লাইন টু 20%। তারপরে আপনি সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট কি, ইন দ্য নাম্বার অফ ট্রাভেলার্স ইন কানাডা, in the number of travelers in Canada in 2010. So this is the sentence. তাহলে এটা আমি কি দিয়ে লিখলাম, এটা আমি মেইনলি লিখেছি দেয়ার দিয়ে, there was a slow decline to 20% in the number of travelers in Canada in 2010. আচ্ছা, এইটারে আমরা চাইলে ভার্ব অ্যাডভার্ব দিয়ে লিখতে পারি, ও সরি, ভার্ব অ্যাডভার্ব দিয়ে লিখে হয়েছে, যেমন এটা হচ্ছে ভার্ব অ্যাডভার্ব, ডিক্লাইন স্লোলি, এটা হচ্ছে আমার নাউন মানে দেয়ারের স্ট্রাকচার। তাহলে এটারে আমি ওই যে কমন ভার্ব দিয়ে লিখতে পারি, কমন ভার্ব মানে কি, যে সো, হ্যাড, রেজিস্টার্ড, এক্সপেরিয়েন্সড, উইটনেসড, এগুলো দিয়ে লিখতে পারি। তাহলে এটা দিয়ে যদি লিখি, তখন আমার সেন্টেন্সটা কি দাঁড়াবে, সেন্টেন্সটা এমন হইতে পারে, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স ইন, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, এতটুকু আমি আগে লিখলাম, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স। আচ্ছা, ট্রাভেলার্সটা কি হয়েছে, এক্সপেরিয়েন্স করছে, তাহলে আমি লিখলাম যে উইটনেস বা এক্সপেরিয়েন্সড, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স এক্সপেরিয়েন্সড, কি এক্সপেরিয়েন্স করছে, স্লো ডিক্লাইন টু 20%। তাহলে আমি এই পার্টটা লিখে ফেলি, এক্সপেরিয়েন্সড আ স্লো ডিক্লাইন টু 20% ইন 2010। এটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, আবার এটারে আমরা চেঞ্জ করে যদি অবজার্ভ দিয়ে লিখি, তাহলে শুরুতে আমাকে কি লিখতে হবে, নাউন ফ্রেজ লিখতে হবে। তাহলে শুরুতে আমি নাউন ফ্রেজ লিখে ফেলি, স্লো ডিক্লাইন অবজার্ভড
স্লো ডিক্লাইন অবজার্ভড, অবজার্ভড এর পরে আপনি কি লিখবেন? আহ, মানে না এই সাবজেক্টটা, তাই তো? তাহলে সেটা কি? ইন দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, অবজার্ভড ইন দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, a slow decline of to 20% in 2010 observed in the number of travelers in Canada. So same sentence, same তথ্য, মানে ইনফরমেশনটা সেম, স্ট্রাকচার ডিফারেন্ট। আমরা স্ট্রাকচার লিখলাম ইন টোটাল 4টা। সো এটার আমরা কুইকলি স্ক্রিনশট দিয়ে দিই। স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে সবাই ডান লিখবেন, সো দ্যাট আই ক্যান মুভ ফরওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ, এটা আমাদের ডান। হ্যাঁ, নেক্সট ওয়ানে যাচ্ছে, দেখেন নাম্বার 4, দ্য নাম্বার অফ প্রিজনার্স সো এ র্যাপিড ডিপ। আচ্ছা, আমি ডিপটা এটা একটু ডিক্লাইন লিখে ফেলি। সো এ র্যাপিড ডিক্লাইন টু 30 in 2010। এটার আমি একটু চেঞ্জ করি। ভার্ব অ্যাডভার্ব দিয়ে লিখলে শুরুতে আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে, দ্য নাম্বার অফ কি, ট্রাভেলার্স। তারপরে ডিক্লাইন নাউন আছে, এটাকে আমি বানিয়ে ফেলবো ভার্ব, ডিক্লাইন্ড র্যাপিডলি, ডিক্লাইন র্যাপিডলি। তারপরে আমাকে ডেটা দিতে হবে, র্যাপিডলি টু 2010। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দ্য নাম্বার অফ প্রিজনার্স ডিক্লাইন্ড র্যাপিডলি টু 2010। ক্লিয়ার? সো দেখেন ডিফারেন্ট স্ট্রাকচার, একই ইনফরমেশন ডিফারেন্ট স্ট্রাকচার। আচ্ছা, এবার এটার এইভাবে লিখতে পারি আমরা, এটার এইভাবে লিখতে পারি। শুরুতে আমি এটা সো, সো এর পরিবর্তে অন্য একটা ইউজ করি। সো এর পরিবর্তে লিখি আমি হ্যাড, হ্যাড আ র্যাপিড ডিক্লাইন, হ্যাড এ র্যাপিড ডিক্লাইন টু 2010। এভাবে আমরা লিখতে পারি, এটাও একটা প্যাটার্ন। নাউন ফ্রেজ, এ র্যাপিড ডিক্লাইন টু 2010 observed in the number of prisoners। একই ইনফরমেশন 4টা ওয়েতে লিখলাম, একই তথ্য ইনফরমেশন হচ্ছে, মানে ইনফরমেশন কিন্তু একটাই, কিন্তু আমরা 4টা স্ট্রাকচারে লিখছি। সেম ইনফরমেশন, এটা কমে 30-এ গেছে, কমে দেখেন 30-এ গেছে, 30-এ গেছে, 30-এ গেছে, সবগুলোতে 30-তে পৌঁছাইছে, একই তথ্য দিচ্ছেন কিন্তু 4টা ওয়েতে লিখলেন। ক্লিয়ার? সো এটার কুইক স্ক্রিনশট দিবেন সবাই। হ্যাঁ, কুইক স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সবাই ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের তাহলে সেন্টেন্স মেকিং এর যে পার্ট, সেটা হচ্ছে ওই যে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা, দুইটা। ইয়েস, দিস ওয়ান। ওকে, আমরা আমরা মূল সেন্টেন্সটা নিয়ে আসি। মূল সেন্টেন্সটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে লিখে দিছিলাম। এই দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সে আপনি একটা সেন্টেন্সে লিখবেন। তাহলে আমি প্যাটার্ন 1 দিয়ে শুরুতেই, প্যাটার্ন 1 কি ছিল? ফলোড বাই। তাহলে আমার সেন্টেন্সটা স্ট্রাকচার থাক, আমি নিচে লিখি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সো a rapid decline to 2000 in 2010। আচ্ছা, 2000 না দিয়ে আমি একটু চেঞ্জ করি, ধরেন 200 দিলাম। এবার দেখেন এটার আমি পরের অংশটা কি লিখেছে, দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি আনটিল দ্য এন্ড। এটারে আমি ফলোড বাই দিয়ে যদি অ্যাড করি, তাহলে ফলোড বাই দিয়ে অ্যাড করার সিস্টেম হচ্ছে আমাকে এখানে একটা ফলোড বাই, তারপরে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে নাউন ফ্রেজ বানায় ফেলতে হবে, অর্থাৎ বাই আ ওয়াইল্ড ফ্লাকচুয়েশন আনটিল দ্য এন্ড। তাহলে এটা এবং একটা কানেক্ট, এখানে আমার কানেক্টর হচ্ছে ফলোড বাই। মনে রাখবেন ফলোড বাই এর আগে কি বসছে? কমা বসছে। দিস ইজ ওয়ান। হ্যাঁ, এবার দেখেন আগে ছিল কি ফলোড বাই, কিন্তু এটার পরিবর্তে আমাকে লিখতে হবে উইথ প্লাস হবে, হালকা চেঞ্জ। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, দা প্রপোর্শন এ র্যাপিড ডিক্লাইন টু এত ইন এত সালে, ফলোড বাই এর পরিবর্তে আমি দিয়ে দিলাম উইথ এ ওয়াইল্ড ফ্লাকচুয়েশন আনটিল দ্য এন্ড। হোপফুলি আমার এটা ক্লিয়ার। স্ট্রাকচার 3 দিয়ে যদি লিখি, স্ট্রাকচার 3 তে আমার এটা দিয়ে আমি কানেক্ট করব। তাহলে আমি সেন্টেন্সটা শুরুতেই আগেরটা লিখি, আগেরটা হচ্ছে দ্য প্রপোর্শন অফ, পরে এত, তারপরে 2010 এর পরে আপনাকে দিতে হবে কমা, কমা দিয়ে লিখবেন এন্ড, সিন্স দেন, সিন্স দেন ফিগার ফ্লাকচুয়েটেড wildly, since then the figure fluctuated wildly। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন আমার ল্যাঙ্গুয়েজ পয়েন্ট কি, দেখেন কমা এন্ড সিন্স দেন এর পরে কিন্তু একটা সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব, পূর্ণ আরেকটা বাক্য বসে। সো এটা ছিল আমাদের
স্ট্রাকচার নাম্বার 3, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে একটা সেক্টর দেখেন এন্ড দেন কমা এন্ড দেন কমা এন্ড দেন, এটার আমি আগের প্যাটার্নে লিখতে পারি, অনেকটাই সেম। তাহলে এটা হবে, আমি উম, শুরুতে লিখবো দ্য প্রপোর্শন অফ এ রেপিড ডিক্লাইন টু, এ তো এখানে এই এন্ড দেনের মানে এন্ড সিন্স দেন এটার পরিবর্তে লিখবো আমি জাস্ট এন্ড দেন কমা এন্ড দেন দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি, কমা এন্ড দেন দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি। বুঝতে পারছি হোপফুলি। ওকে, নাম্বার 5, 5 আমার কানেক্টর হচ্ছে এন্ড আফটার দ্যাট। খুব বেশি চেঞ্জ আসলে নাই, এগুলো একদম ইজি, একটা পারলে সবগুলাই পারবে। 4 নাম্বারটাতে, 4 নাম্বারটা হচ্ছে আমি যে গ্রিন কালার দিয়ে মার্ক করলাম, এটাতে লিখা আছে আহ, মানে অ্যাপ্রোচটা লিখা আছে কিন্তু, যে সাবজেক্ট ভার্ব কমা এন্ড দেন সাবজেক্ট ভার্ব, অর্থাৎ দুই পাশে দুইটা পূর্ণ বাক্য, মিডিলে কমা এন্ড দেন। সো সেম থিং, আমি ওই এন্ড আফটার দ্যাটের মানে 5 নাম্বারটার জন্য সেম অফ আনএমপ্লয়েড পিপল সো এ র্যাপিড ডিক্লাইন টু 200 ইন 2010, এন্ড দেন এর পরিবর্তে আমি কমা দিয়ে লিখলাম and after that, and after that, and after that। এটা কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার, and after that। আচ্ছা, তারপরে 6 দিয়ে লিখি, 6 হচ্ছে জাস্ট একটু চেঞ্জ করতে হবে, আমি ওইটাই আগেরটাই নিয়ে আসি। তাহলে আমার আগেরটাই থাকলো, আমি লিখলাম দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল সো এ র্যাপিড ডিক্লাইন, এন্ড আফটার দ্যাট এর পরিবর্তে লিখলাম এন্ড আফটার হুইচ, এন্ড আফটার হুইচ দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি, এন্ড আফটার হুইচ। সো দেখেন সেম তথ্য, সেম সেন্টেন্স, কিন্তু আমরা কি করতেছি, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতেছি ডিফারেন্ট কানেক্টর দিয়ে, যাতে আমাদের আসলে রাইটিং যখন টাস্ক 1 লিখবো, আমাদের সেন্টেন্স প্যাটার্ন এট দ্য সেম টাইম কানেক্টরস গুলো যাতে রিপিট না হয়, আমরা উই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য রিপিটেশন। দিস ইজ দ্য পারপাস অফ দিস ক্লাস। নাম্বার 7-এ দেখেন, 7 হচ্ছে ফুল স্টপ দিয়ে এন্ড দেন, এটা দিয়ে কানেক্ট করতে হবে, ফুল স্টপ কমা এন্ড দেন। তাহলে এটার জন্য আমাকে শুরুতেই আগে শুধু ওই সেন্টেন্সটা লিখলাম দ্য প্রপোর্শন অফ তারপরে আমি কমার পরিবর্তে এখানে আমি দেবো ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে লিখবো THEN, দেন, দেন কিন্তু আপার কেস হবে, দেন কমা the proportion of unemployed people saw a rapid decline to 200 in 2010, full stop, then comma the figure fluctuated wildly until the end। এভাবে আমরা লিখতে পারি, সেম তথ্য শুধু ডিফারেন্ট কানেক্টর ইউজ করতেছি। হ্যাঁ, নেক্সট, খুব বেশি ডিফিকাল্ট কিছু না, খুবই সিম্পল থিং। তাহলে এখানে সেম থিং, আমি দেনের পরিবর্তে দিলাম নেক্সট। সো এগেন, প্রথম সেন্টেন্সটা আপনি পূর্ণ বাক্য লিখবেন, লিখার পর একটা ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দেওয়ার পরে নেক্সট কমা দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি আনটিল দ্য এন্ড। আচ্ছা, তারপরে সেম ইনফরমেশন, এটাকে আমরা নেক্সট স্ট্রাকচার দিয়ে লিখতে পারি। এখানে আমরা যেমন লিখছি দেন অথবা নেক্সট, এটার পরিবর্তে শুধু হবে আফটার দ্যাট। সেম থিং, দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল সো এ ডিক্লাইন অর রেপিড ডিক্লাইন টু 200 in 2010, ফুল স্টপ, আফটার দ্যাট দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি আনটিল দ্য এন্ড। বুঝতে পেরেছি হোপফুলি। নাম্বার 10 এর প্যাটার্নে যাই, 10 ও সেম, এখানে আমার দেন এর পরিবর্তে লিখতে হবে সাবসিকুয়েন্টলি। আপনারা এগুলো ক্লাসে অলরেডি পড়ছেন, হ্যাঁ, সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল সো এ র্যাপিড ডিক্লাইন টু 200 in 2010, ফুল স্টপ, সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে, কমা দ্য ফিগার ফ্লাকচুয়েটেড আনটিল দ্য এন্ড। একই তথ্য, ডিফারেন্ট কানেক্টর, so that we can avoid the repetition of using connectors. Next one দেখেন, following this, অথবা then এর পরিবর্তে লিখতে হবে following this, following this the proportion of unemployed people saw a rapid decline to 200 in 2010, following this comma the figure fluctuated wildly until the end। জাস্ট কানেক্টর গুলো চেঞ্জ হচ্ছে। 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে যে দিস তো নাউন ফ্রেজ বসে, আমরা এটা লেসনে পেয়েছিলাম। তাহলে আমার প্রথমে পূর্ণ বাক্যটা ঠিক থাকবে, দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল সো এ র্যাপিড ডিক্লাইন টু 200 in 2010। এখানে আমি এই অর্থাৎ কানেক্টর দেন ইউজ হবে না বা অন্য কিছু ইউজ হবে না, ফুল স্টপ দেওয়ার পরে আপনি লিখবেন দিস ওয়াজ ফলোড বাই আ, আমরা কিন্তু জানি ফলোড বাই এর পরে কি বসবে, নাউন ফ্রেজ বসবে। তাহলে ফলোড বাই এর পরে যেহেতু নাউন ফ্রেজ, তাহলে আমি এটার সাবজেক্ট মাইনাস করে দিই। তাহলে সাবজেক্ট মাইনাস করে আমি লিখবো দিস ওয়াজ ফলোড বাই আ ওয়াইল্ড ফ্লাকচুয়েশন আনটিল দ্য এন্ড। তাহলে এখানে আমার সেন্টেন্স কানেক্টরটা হচ্ছে দিস ওয়াজ ফলোড বাই, দিস ওয়াজ ফলোড বাই এ ওয়াইল্ড ফ্লাকচুয়েশন আনটিল দ্য এন্ড। আচ্ছা, তারপরে যাচ্ছে দেখেন নাম্বার 13, ইনস্পাইট অফ এর পোরশনটা নাউন ফ্রেজ বসে, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ক্লিয়ার? তো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট সেম ইউজি,
শুধু ইনস্পাইট অফ এর মিনিংটা হচ্ছে সত্ত্বেও, এবং ইনস্পাইট অফ এর আগে পজিটিভ হইলে পরে নেগেটিভ হয়। পরে ধরেন ইনস্পাইট অফ এর যে ফ্রেজটা হবে সেটা নেগেটিভ হলে পরেরটা পজিটিভ, দুইটা সেম হবে না, ডিফারেন্ট হবে, একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা ফ্লাকচুয়েট হবে, এইরকম কোনো কিছু। তাহলে আমি ওই প্রথম সেন্টেন্সটার সাথে যদি লিঙ্ক করি সেই ক্ষেত্রে হইতে পারে আমার দা প্রপোর্শন টপোর্শন এগুলো আসলে হবে না, শুরুতে আমাকে লিখতে হবে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপরে নাউন ফ্রেজ, তাহলে আমি লিখে ফেলবো ইনস্পাইট অফ, নাউন ফ্রেজ দিয়ে লিখবো আমি ইনস্পাইট অফ, in spite of a rapid decline to 200 in 2010, কমা দেয়ার পরে আপনি সাবজেক্ট লিখবেন এখানে। সাবজেক্টটা কি? দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি আনটিল দ্য এন্ড। তাহলে এখানে আমি কানেক্ট করলাম ইনস্পাইট অফ দিয়ে। প্রকৃততে অন্য যে কোনো কানেক্টরের চেয়ে এটা একটু অ্যাডভান্স, এটা সবাই শিখার ট্রাই করবেন। ইনস্পাইট অফ এ র্যাপিড ডিক্লাইন টু 200 in 2010, কমা দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি আনটিল দ্য এন্ড। হোপফুলি ইটস ক্লিয়ার। আচ্ছা, ইনস্পাইট অফ আর ডেসপাইট এর ইউজ একদমই সেম, শুধু ইনস্পাইট পয়েন্ট হচ্ছে ইনস্পাইট অফ এবং ডেসপাইট দুইটার পরেই কিন্তু নাউন ফ্রেজ বসলো, কোনো ধরনের সাবজেক্ট ভার্ব বসলো না, অর্থাৎ তাদের ফ্রেজটাতে সাবজেক্ট ভার্ব বসবে না। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব বসবে, কমা দিয়ে যখন আমি কমপ্লিট করলাম, কমার পরের অংশে আর একটা কমপ্লিট বাক্য বসবে, ওই কমপ্লিট বাক্য আবার না লিখলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। সো ডেসপাইট এ র্যাপিড ডিক্লাইন টু এত এবং এত, কমা দিয়ে লিখছি দেখেন দ্য প্রপোর্শন অফ আনএমপ্লয়েড পিপল ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি। ইউজ 14 কানেক্টরস দিয়ে আপনি দুইটা সেন্টেন্সকে কি করবেন? কানেক্ট করবেন। 14 কানেক্টরস আপনার ইউজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে কি করবো? একসাথে স্ক্রিনশট দেন, আমি সবগুলো একসাথে শো করতেছি, একটু স্ক্রিনশট দিয়ে দিবেন, এবং স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে ডান লিখবেন। যারা বোথ অফ দা পার্টিসিপেন্টস ফ্রম বোথ সাইডস, যারা ফেসবুকে কানেক্টেড আছেন এবং যারা জুমে আছেন, ডান লিখবেন। ওকে, ডান লিখলে কিন্তু আমি কনফার্ম হই এবং আমি যে আপনি স্ক্রিনশট দিয়েছেন তার ফলে আমি পরের পার্টে যাইতে পারি। ওকে, থ্যাংক ইউ। ইনস্পাইট অফ পর্যন্ত এটার একটা স্ক্রিনশট দেন, একসাথে দিচ্ছি। হোপফুলি গিভেন। থ্যাংক ইউ। ফাইনালটা স্ক্রিনশট দিয়ে দেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আপনারা কিন্তু সবগুলো নোটবুকে তুলে ফেলবেন, আপনাদের যে নোটবুকে আপনারা এগুলো এক্সারসাইজ 1-এ ছিল, আমি একটু বুঝিয়ে বলি শুরুতেই। এক্সারসাইজ 1-এ আমাদের অ্যাক্টিভিটিটা ছিল এরকম, ছিল সেটা দেখেন, রাইট 3 কমপ্লিট সেন্টেন্স, তিনটা সেন্টেন্স লিখতে হবে ফ্রম ইচ পিকচার, যে নিচে পিকচার আছে এই পিকচার থেকে তিনটা বাক্য আমরা লিখবো, এবং কানেক্ট দোজ সেন্টেন্স উইথ ডিফারেন্ট কানেক্টর দিয়ে এগুলো কানেক্ট করতে হবে। So, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে চলেন আমরা এগুলোর একটু কানেক্টিং করি। তিনটা সেন্টেন্স শুরুতেই লিখি। আমরা কিন্তু ক্লাসে অলরেডি শিখলাম কিভাবে সেন্টেন্স লিখতে হয়। যেমন এই এই পার্টটাতে আমার তিনটা সেন্টেন্স আসলে কি হইতে পারে, এটা একটা কোয়েশ্চন, যে আপনি ভাইয়া আমি কোন তিনটা সেন্টেন্স আসলে লিখবো, এটা আমাদের একটা কোয়েশ্চন হইতে পারে, কোন তিনটা সেন্টেন্স লিখা উচিত। আমার কাছে মানে আপনাদের সবারই কোয়েশ্চনটা আছে, তো এটা একটু মানে অ্যাড্রেস হচ্ছে। হ্যাঁ, শুরুতে আপনি ওই যে স্টার্টিং পয়েন্টটা লিখেন, 1960 সালে ইনসিডেন্স অফ এক্স ডিজিজ ইন সাম ল্যান্ড, যে কোনো জায়গাতে একটা ডিজিজের যে সংখ্যা সেটা 1960-এ ছিল 100, 1965-তে সেম ছিল, 1970-এ একটু বাড়ছে, 1975-এ অনেক বেশি বাড়ছে, আবার 1980-তে স্টেবল ছিল, 1990-এ দেখেন কমছে, আবার শেষে কি ছিল? স্টেবল। তো আমি তো সবগুলো পয়েন্ট আসলে লিখতে পারবো না, আমাকে মেইন পয়েন্ট গুলো লিখতে হবে। কোনগুলো মেইন পয়েন্ট? এগুলো আমাদের ক্লাসের ডিসকাশনের পার্ট। তো যেগুলো মেইন পয়েন্ট সেগুলো আমি একটু বলে দিই। আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্ট, আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্ট, আর এই জায়গা থেকে আমি যে কোনো একটা পয়েন্ট হয় 1975 অথবা 1980 যে কোনো একটা নিব। আমার কাছে মনে হয় 1975টা নিলে বেশি সুন্দর হয়। তাহলে আমি তিনটা পয়েন্ট অ্যাড্রেস করবো, একটা হচ্ছে 1960, 1975, 1900 মানে 95 বা 1995। তো এই তিনটা পার্ট আমি অ্যাড্রেস করতে চাই। তাহলে আমি একটু লিখে ফেলি, দেখেন আমার সাথে সবাই লিখে ফেলবেন। Is started at শুরুর ফিগারটা লিখলাম। আচ্ছা দেখেন, শুরুতে আমি স্টার্টিং পয়েন্টটা লিখলাম, ফিগার ফর ইনসিডেন্স অফ এক্স ডিজিজ স্টার্টেড এট 100 in 1960। আচ্ছা, তারপর এবং আমি কিন্তু স্ট্রাকচারে এটা ভার্ব ইউজ করছি, তার মানে এই ভার্বের প্যাটার্ন আর আমি ইউজ করবো না, অন্য যে কোনো একটাতে যাবো, ডিরেক্ট ভার্বের আমি যাচ্ছি না। আচ্ছা, এবার তাহলে আমি এখানে পরে এটা কি হয়েছে? ক্রমাগত বেড়ে গেছে, তাই তো?
there was in 1975 a reduction to 0 in তিনটা, তাহলে তিনটার কিন্তু এবার আমি লিখলি হবে না, কানেক্ট করতে হবে। এন্ড আফটার দ্যাট, তাহলে সেন্টেন্সটা এমন হচ্ছে, the figure for incidence of X disease start was a rapid decline to 500 in 1975। তারপরে আমি এটাকে লিখতে পারি দেন ফলোইং দিস কমা এ রিডাকশন টু দ্য নীল জিরোকে বোঝানো হচ্ছে। তাহলে দেখেন এখানে যে সেন্টেন্সটা আমি শুরুতেই লিখলাম, এই টোটাল সেন্টেন্সটা আমি লিখছি দেয়ার এর স্ট্রাকচার দিয়ে, অবজার্ভড এর স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, এবার দেখেন কানেক্ট কি দিয়ে করলাম, প্রথমটা আমি কানেক্ট করলাম এন্ড আফটার দ্যাট। দেখেন আমার কিন্তু কোনো স্ট্রাকচারেরও রিপিটেশন নাই, কানেক্টরেরও রিপিটেশন নাই। এইভাবে কিন্তু যে দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স মেইন পয়েন্ট লিখবো, দিস ইজ দ্য অ্যাপ্রোচ। সো এটার একটা কুইক স্ক্রিনশট দিয়ে দিবেন এবং স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে ডান লিখবেন। আমি পরের পার্টে কুইকলি যেতে চাই। ইফ ইউ হ্যাভ রিটেন জাস্ট রাইট ডান এন্ড সো দ্যাট আই ক্যান মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ। পিকচার আছে অনেকগুলো, পিকচারগুলো বের করি। ওকে, দিস ওয়ান ফিউয়েল এক্সপোর্ট, মানে ফিউয়েল এক্সপোর্ট যে হয়েছে এটার পরিমাণ কি, পরিমাণে কোন জায়গাতে ফিউয়েল আসলে এক্সপোর্ট হয়েছে আর কি, এটা আমাদেরকে লিখতে হবে। একটু গ্রাফটা অ্যানালাইসিস করেন, গ্রাফ আসলে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমরা না গ্রাফে বোঝার ট্রাই করি না, ডিরেক্ট লিখা ভ্যালু অফ ফিউয়েল এক্সপোর্ট, কি পরিমাণে ফিউয়েল আসলে এক্সপোর্ট করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন ফিউয়েল এক্সপোর্টের এদিকে যেগুলো ফিগার বোঝাচ্ছে এগুলো হচ্ছে মিলিয়ন ডলার, এই যে ভার্টিক্যাল আছে, আর হরাইজন্টাল আছে ইয়ার, তাই তো। এখান থেকে যদি আমি সালগুলো মেনশন করতে চাই, তাহলে আমার আসলে শুরুতে মেনশন করা উচিত 2000 সাল, তারপরে 2002, তারপরে 2005, এই তিনটা লিখলে আমার গুড এনাফ, আর আসলে প্রয়োজন নাই। তাহলে আমি লিখতে চাই, লিখি দ্য অ্যামাউন্ট অফ ফিউল এক্সপোর্টেড, যেটা এক্সপোর্ট হয়েছিল স্টার্টেড এট, কততে শুরু হয়েছে, 30,000-এ, 2000 সালে ছিল 30,000, তাহলে আমি লিখলাম 30,000। 30,000 লিখলে কিন্তু হবে না, 30,000 মিলিয়ন ডলার। ও আচ্ছা, এখানে আমাদের একটু বুঝতে একটু ভুল আছে, যেমন এখানে আপনার কিন্তু মিলিয়ন ডলার মানে এই পরিমাণে টাকা তারা আসলে ওই এক্সপোর্ট করে তারা পেয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ মানি আর্নড বাই এক্সপোর্টিং ফিউয়েল, ফিউয়েল এক্সপোর্ট করে তারা যে পরিমাণে আর্ন করছে সেটা শুরু হয়েছে 30,000 মিলিয়ন ডলারে। এটি হচ্ছে একটা সেন্টেন্স। পরেরটা লিখি, দেয়ার ওয়াজ আ স্লো ইন 2002 এ রেপিড ইনসার্ট, শুধু কানেক্টর দিয়ে দিতে হবে। তাহলে মিলিয়ন ডলার লিখলাম, তাহলে এখানে দেয়ার আছে, দেয়ারের পার্টটা আমি তাহলে এখানে আমি কানেক্টর নিলাম কি এন্ড সিন্স দেন। আর আচ্ছা, তারপরে দেখেন আমি লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটারে কানেক্ট করি, সেটার আমি আমার কাছে বাই এ রেপিড ইনক্রিজ টু এত দিলাম। তাহলে সেন্টেন্সটা কি দ্বারা চাই, এক্সপোর্টিং 1,000 মিলিয়ন ডলার ইন এত সালে, সাল দিই নাই না, ইন 2000 কমে গেছে টু 25 মিলিয়ন ডলার ইন 2002, ইনক্রিজ টু কত 40 মিলিয়ন ডলার ইন 2005। হপফুলি ইটস ক্লিয়ার। ডিরেক্ট ভার্ব দেয়ার দিয়ে, তারপরে লাস্টেরটা আমি দিলাম বললাম এন্ড সিন্স দেন দিয়ে, আর শেষ সেম তথ্য কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসলে প্রেজেন্ট করা হচ্ছে। সো এটাই আসলে আমাদের মার্কিং এর ক্ষেত্রে একটা কম্প্যারিজন মানে করে আর কি প্রকৃত অর্থে। সো এটার একটা কুইক স্ক্রিনশট দিবেন সবাই, এবং স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে ডান লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক নাও। নেক্সট টপিক মিন্স নেক্সট ওয়ান। চলেন আমরা আরো একটা অ্যাক্টিভিটি, গোল্ডের সবচেয়ে লিখি দুবাই গোল্ড। দেখেন দুবাই গোল্ডে কি হয়েছে, দুবাই গোল্ড সেলস, তার মানে তারা এটা সেল করছে, বিক্রি করছে, বিক্রি করে তারা এত মিলিয়ন দিরহাম ইনকাম করছে, তাই তো। তাহলে সেটা জানুয়ারিতে কেমন হয়, তারপরে ফেব্রুয়ারিতে কেমন হয়, মার্চে, একদম প্রত্যেকটা বছরের একটা বছরের সবগুলো মান্থ আলাদা আলাদা বলে দিছে। তাহলে আমার কাছে মনে হয় জানুয়ারিতে তারা তাদের সেল থাকে টু, বা তারা আর্ন করে কত 200,
তারপরে এটা মার্চ মাসে খুব দ্রুত বেড়ে যায়, তারপরে জুলাই মাস পর্যন্ত কমে, তারপরে এটা ফ্লাকচুয়েট করে, একবার উঠছে, একবার নামছে, আবার উঠছে, নামছে। তাহলে আমি এই জায়গা থেকেও যদি ধরি, তাহলে এটা এই পোর্শন থেকে ধরলে এটা কি হইতেছে, ফ্লাকচুয়েট করতেছে। তাহলে আমি এই জায়গাটা এক লাইনে দিয়ে দিব। তাহলে তিনটা পয়েন্ট আমার কি কি পয়েন্ট টাচ হবে দেখেন। প্রথম পয়েন্ট হচ্ছে স্টার্টিং, তারপরে হচ্ছে ইনক্রিজ, তারপরে আমি বলবো যে এটা ফ্লাকচুয়েট করছে। ক্লিয়ার? সো আমি স্টার্ট করে ফেলি লিখা। দ্য অ্যামাউন্ট অফ মানি earned by selling golds started arms in January। টাকার পরিমাণ আর্ন হইছে, সেলিং তো সমুদ্র যাত্রা হয়ে গেছে, সেলিং, সরি সেলিং, হ্যাঁ, সেলিং গোল্ড এত দিরহামে জানুয়ারিতে। এটা হচ্ছে একটা সেন্টেন্স। পরে মার্চ মাসে 350। দেয়ার ওয়াজ এ দিরহামস ইন মার্চ, ফ্লাকচুয়েট 20 millions জুলাই টু, দ্য অ্যামাউন্ট অফ মানি তারা আর্ন করছে সেলিং করে সেটা 200 মিলিয়ন দিরহামস জানুয়ারিতে। এন্ড THEN সিম্পল, এন্ড দেন মার্চ মাসে তারা আর্ন করছে। আচ্ছা, তারপরে আমি লিখছি দ্য ফিগার ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি বিটুইন এত এবং এত মিলিয়ন ডলার। আচ্ছা, এখানে আমি একটা ইউজ বলি, ইউজটা আসলে আমাদের জানা উচিত। ইউজটা হচ্ছে যখন ফ্লাকচুয়েশনটা বেশি পরিমাণে হবে। যেমন এখানে কিন্তু ফিগারটা এই জায়গাতে আসছে 120 ধরে নিচ্ছি আমি, তারপরে আবার উঠছে, তারপরে আবার নামছে, তারপরে আবারও কিন্তু এই পরিমাণেই, অর্থাৎ বেশি জায়গা জুড়ে ফ্লাকচুয়েশন করছে। তাহলে ওয়াইড রেঞ্জ অফ ফ্লাকচুয়েশন যদি হয়, বেশি জায়গা জুড়ে ফ্লাকচুয়েশন হয়, বা ফ্লাকচুয়েশনের পরিমাণটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা লিখবো ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি বিটুইন। তাহলে ফ্লাকচুয়েশনটা কি করছে, তাহলে এটা আমি এটা নাউন ফ্রেজ করে দিই, জায়গাটা সবচেয়ে সুন্দর হয়। নাউন ফ্রেজ করলে আমি দিলাম এবার উইথ, উইথ এ ওয়াইল্ড ওয়াইল্ড ফ্লাকচুয়েশন বিটুইন 200 and 120 million dirhams from July to December। ঠিকই। এখানে আমার কানেক্টর হলো উইথ, আর প্রথমটার কানেক্টর হলো এন্ড দেন, আর লিখলাম টোটাল। এটা হচ্ছে একটা সেন্টেন্স, দেয়ার এর দিয়ে আরেকটা সেন্টেন্স, নাউন ফ্রেজ দিয়ে আরেকটা। সেন্টেন্সটা যদিও পার্ট, বাট ইনফরমেশন আমরা তিনটাই চুজ করলাম। সো এটারও কুইক স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওয়ান লিখি আমি, হ্যাঁ, মেবি আরেকটা বাকি আছে, ফাইনাল ওয়ান। ওয়ান অফ গ্যাস, অর্থাৎ কি আমি একটু, এভারেজ কস্ট অফ এ গ্যালন, এক গ্যালনের খরচ, সেটা গ্যাসের ইউএসডি তে। আচ্ছা, তাহলে তারা গ্যালনের জন্য কত টাকা কস্ট হয় ইউএসডি তে দেখেন। 2000 সালে তাদের কস্ট হয় 1.50। তারপরে এটা 2002-এ একটু কমছে, তখন মনে হয় তারা তেল টেল বেশি আমদানি করে ফেলছিল। তারপরে কিন্তু বাড়তেছে, 2006 পর্যন্ত বাড়ছে, তারপরে একটু কমছে। আমার কাছে মনে হয় আমি যদি তিনটা পয়েন্ট নেই, তাহলে একটা পয়েন্ট হবে স্টার্টিং, আরেকটা পয়েন্ট হবে যেটা কমলো 2001, আরেকটা পয়েন্ট হচ্ছে ডিরেক্ট বেড়ে গেছে, সেটা আমি ফাইনাল ফিগারটা দিয়ে দিলাম 2007। এই তিনটা লিখলেই গুড এনাফ। তাহলে এটা আমি একবার লিখে ফেলি। এট 1.5, ফল বাই দিয়ে দিই, নাউন ফ্রেজ দিয়ে, ফলোড বাই এ রিডাকশন টু 1. আচ্ছা, আমি অ্যাবাউট লিখি, বা জাস্ট অ্যাবাভ, জাস্ট অ্যাবাভ ইন 2000, কত, 2001-এ, হ্যাঁ, 2001। Cost of a gallon of a gas started at 1.5 USD in 2000, followed by a moderate reduction to just above 1.00 USD in 2001। আচ্ছা, তারপরে আমি লাস্ট পার্টটা দিয়ে দিই, সিন্স দেন। এটাও কিন্তু একটা কানেক্টর, এটা আমি লিস্টে অ্যাড করি নাই, এটা আপনারা অ্যাড করে নিন। ফুল স্টপ দিয়ে কমা দিয়ে আরেকটা পূর্ণবাক্য লিখতে হবে। তাহলে সিন্স দেন দেয়ার ওয়াজ, since then the figure rose
কুইকলি টু 3 USD ইন 2007। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা বাক্য লিখলাম, এটার সাথে আমি ফলোড বাই দিয়ে পরের পার্টটারে কানেক্ট করলাম। হোপফুলি দিস ইজ ক্লিয়ার। এবং আমাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ আসলো যে প্রত্যেকটা সেন্টেন্স লিখতে গেলে আপনি ডিফারেন্ট স্ট্রাকচারসে লিখবেন, একটা স্ট্রাকচার যাতে আসলে না হয়। সবসময় লিখলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম করে লিখলেন, বা সাবজেক্ট ভার্ব দিয়ে লিখলেন, তাহলে কিন্তু আপনার ওই যে সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন আসবে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এবং আমাদের কিন্তু রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2 এর মার্কিং ক্রাইটেরিয়া যদি আমরা খুব বেশি অ্যানালাইসিস করি বা অ্যানালাইসিস করে আমরা দেখি, এই পয়েন্টগুলি কিন্তু আমাকে বলা হয় কি, এ ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচারস। আবার এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, এটাতে যেমন স্ট্রাকচার ইউজ হচ্ছে, আবার ভোকাবুলারি কি হয়ে যাচ্ছে, অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সো এটা একটা বেনিফিট। আবার দেখেন কানেক্টর, আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে কানেক্ট করতেছি ডিফারেন্ট কানেক্টরস দিয়ে। সো আমরা ডিফারেন্ট কানেক্টরস দিয়ে কানেক্ট করলে এটা কোহেরেন্স এবং কোহেশনের একটা পার্ট আছে, যেখানে আমার ওই কোহেসিভ ডিভাইসের যে পার্ট, ওই জায়গাতেও আমি আসলে ভালো স্কোর পাবো। সো এইভাবে আমাদেরকে আসলে লিখতে হবে প্রত্যেকটা রাইটিং এ যখন আমরা লিখবো, টাস্ক 1 এর ক্ষেত্রে, বা এটা ইট ক্যান বি ফর টাস্ক 2, বাট যদিও টাস্ক 2 স্ট্রাকচার গুলো আরেকটু ডিফারেন্ট হবে। সো এইভাবে আমরা আসলে লিখবো, হ্যাঁ। সো আমাদের ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা কমপ্লিট করলেন, সবাইকে থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আর অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো কোয়েশ্চন যদি থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চন। আর যারা অফলাইনে আছেন, আমি আপনাদের কোয়েশ্চন সেশনটা স্টার্ট করছি, আমি একটু অনলাইনটা শেষ করে নিই। অনলাইনে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে, প্লিজ আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চন লিখতে পারেন। ইউ উইল বি গিভেন দ্য অ্যান্সার ফর দ্যাট। মেবি আছেন তো অনেকেই, বাট কোয়েশ্চন নাই, তার মানে খুব ভালো বুঝছেন নাকি? ওকে, হোয়াট এভার ইট ইস। সো আমি অনলাইন থেকে বিদায় নিচ্ছি, হ্যাঁ। আমি যারা আমার এই জুম অ্যাপে যারা কানেক্টেড আছেন, প্লিজ দিস ইজ দ্য টাইম ফর ইউ। আমি আপনাদের কাছ থেকে কোয়েশ্চন চাই। কেউ বললেন না যে ভাইয়া সব বুঝে গেছেন, সবারই কিন্তু কোয়েশ্চন থাকা উচিত।